হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা ক্লাস 10-এর পরিমিতির একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটির নাম হলো গোলক। এই গোলক চ্যাপ্টারটিকে ইংলিশে স্ফিয়ার বলা হয়। তো গোলকের যেহেতু আজকে প্রথম ক্লাস, আমাদের প্রথম কাজ হবে এই গোলকের সমস্ত বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা, যাতে যখন কোয়েশ্চেন সলভ করব তাতে কোনো প্রবলেম না হয় আমাদের। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, সবার আগে গোলক কী জিনিস সেটা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝি। দেখো, আমরা সবাই কম বেশি ফুটবল বা ক্রিকেট বল বা বাস্কেটবল বলো বা গলফের বল বলো, সমস্ত বলই কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই চিনি। ওকে, আর গোলকের উদাহরণ কিন্তু এগুলোই, অর্থাৎ এদের যে আকৃতি সেই আকৃতিটাকে বলা হয় গোলকাকৃতি বা গোলক আকার। ওকে, তো চলো উদাহরণ যেহেতু আমরা বুঝলাম, এবার এটাকে সংজ্ঞার মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, বলছে গোলক কাকে বলে। কি বলছে? একটি অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ করে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাই তাকেই বলে গোলক। ওকে, দেখো সংজ্ঞার মধ্যেই এরা বলে দিয়েছে বলের মতো দেখতে, অর্থাৎ যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম। ওকে, এইবার এই যে সংজ্ঞাটা বলেছে, চলো সেটা একবার হাতে কলমে পরীক্ষা করে নিই। ওকে, দেখো ওরা কি বলেছে। বলেছে একটি অর্ধবৃত্তাকার চাকতি। দেখো, বৃত্ত অর্থাৎ সার্কেল আমরা কিন্তু এটা সবাই জানি। ওকে, এবার বলেছে অর্ধবৃত্তাকার, অর্থাৎ বৃত্তটাকে আমরা যদি অর্ধেক করে দিই তাহলে কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে, তাই তো? এবার বলেছে এই অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে, আচ্ছা ব্যাস কি? এই যে এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র দিয়ে এই যে দাগ টেনে দিলাম এপার ওপার, এইটাকেই বলা হয় ব্যাস, তাই তো? তাহলে এই অর্ধবৃত্তাকার যে চাকতি এর ব্যাস হলো এইটা। এবার বলেছে এই ব্যাসটাকে অক্ষ করে চাকতিটিকে ঘোরালে, অর্থাৎ এই দাগটাকে তুমি ফিক্স করো, করে এই যে চাকতি এটাকে আমি ঘোরাচ্ছি, ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাই। তাহলে কিভাবে দেখতে পাবো? যদি এই চাকতিটাকে পুরোপুরি একবার 360 ডিগ্রি ঘুরিয়ে নিই। ওকে, অর্থাৎ এইখান থেকে শুরু করে পুরো একবার ঘুরিয়ে আবার এইখানে নিয়ে আসি, তাহলে যে আকৃতিটা আমরা পাচ্ছি সেটা নাকি বলের মতো দেখতে। আর এই যে ঘনবস্তু এটাকেই বলা হবে গোলক। ওকে, তাহলে চলো সেটা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখে নিই, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দেখো, আমার হাতে আমি একটা চাকতি নিয়ে নিয়েছি, যেটি হচ্ছে অর্ধবৃত্তাকার চাকতি। এবার এই যে পুরো যেটা আমরা ব্যাস বলি, এটাই হলো এর অক্ষ, তাই তো? এবার বলছে এই অক্ষটাকে আমরা কি বলেছে, এই ব্যাসটাকে আমরা অক্ষ ধরে নিয়ে যদি এই চাকতিটাকে আমরা ঘোরাতে থাকি, অর্থাৎ এই দেখো এই চাকতিটা এখানে আছে, এবার এটাকে আমি 360 ডিগ্রি ঘোরাবো। ওকে, তাহলে দেখো এই যে চাকতিটা যখন ঘুরছে, এই পুরো জায়গাটাই তোমরা না ইমাজিন করো যে এই চাকতিটা আছে, ধরো এখানে আছে, দেন এখানে আছে, এখানেও আছে। আমরা যদি এইরকম সেম আকারের চাকতি এখানে বসাতে থাকি, একে তো ঘোরাতে বলেছে না, এবার যেহেতু যখনই ঘোরাচ্ছি এই জায়গাগুলো তোমাদের মিস হয়ে যাচ্ছে, তো তোমরা অনেকে ইমাজিন করতে পারছো না। তো সেই ক্ষেত্রে ভাবো এখানে চাকতি আছে, এখানে চাকতি আছে, এখানে চাকতি আছে, ঠিক এইভাবে চাকতি বসাতে পুরো যদি আমি 360 ডিগ্রি একবার বসিয়ে দিই সব জায়গাতেই, তাহলে দেখো যে আকৃতিটা নিচ্ছে সেটা একটা গোলক আকার। ওকে, এইবার তোমরা এটাকে আরেকবার ঘোরাচ্ছি, ভালোভাবে দেখো। দেখো এই যে চাকতিটা যখন আমি ঘোরানো শুরু করছি, এখান থেকে শুরু করছি, এখান থেকে ঘুরে অর্থাৎ এই পুরো এরিয়াটা দিয়ে আমাদের যে আকৃতিটা অর্থাৎ যে ঘনবস্তুটা আমরা পাচ্ছি সেটির আকৃতি কেমন হচ্ছে? একটা বলের মতো হলো, এখান থেকে শুরু করে এইটা, তাই তো? পুরোটা এই যে আকৃতি এটাকেই বলা হয় গোলক আকৃতি। ওকে, তো আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তো চলো এইবার এই যে গোলকের বাকি যে কনসেপ্টগুলো আছে সেগুলো এক এক করে জেনে নিই। ওকে, দেখো গোলক যখন আমরা জানতে পারলাম এবং তার উদাহরণ আমরা বুঝলাম, এইবার প্রশ্ন আসে গোলককে কত ভাগে ভাগ করা যায় কি? হ্যাঁ, গোলককে সাধারণত আমরা দুই ধরনের দেখতে পাই। ওকে, অর্থাৎ দুই ভাগে সাধারণত ভাগ করি। একটা হচ্ছে 1 নম্বর দিয়ে লেখো নিরেট গোলক। ওকে, যেটাকে আমরা সলিডও বলি, অর্থাৎ যার ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই। আরেকটি হচ্ছে ফাঁপা গোলক, অর্থাৎ যার ভিতরে অংশ হলো ফাঁকা, অর্থাৎ যেখানে ভিতরে জায়গা আছে। আচ্ছা, দুটো এক্সাম্পল দেখি। দেখো, তোমরা সাধারণত বাড়িতে মাটি নিয়ে অনেকেই হয়তো দলা বানিয়েছো বলের মতো, অথবা যদি কখনো লোহার বল দেখে থাকো, ভিতরে কিন্তু পুরোটাই লোহা থাকে, অর্থাৎ ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই। আর সেই ধরনের গোলককেই বলা হয় নিরেট গোলক। ওকে, আর ফাঁপা গোলক কি? এক্সাম্পল হলো ফুটবল, কারণ ফুটবলের ভিতরে অংশ কি ফাঁকা, ওখানে বাতাস থাকে, তাই তো? তাহলে সেই পুরো অংশটা ফাঁকা, অথবা যে কোনো পিংপং বল যেগুলো মানে ক্রিকেট খেলে, সেই ক্রিকেট বলগুলো সব কিছুই কিন্তু ফাঁকা গোলকের উদাহরণ। ওকে, তাহলে গোলক কি সেটা বুঝলাম, গোলক প্রকারভেদ দেখলাম এবং উদাহরণ দেখলাম। ওকে, এইবার যেহেতু এটা পরিমিতির একটা চ্যাপ্টার, তাহলে আমরা এখানে অবশ্যই এর ক্ষেত্রফল,
এর আয়তন, এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো সবার আগে এই যে গোলক, সেই গোলকের ক্ষেত্রফল কি সেটা বুঝে নিই। তবে ক্ষেত্রফল জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। দেখো, যেহেতু এখানে ব্যাস কথাটি উল্লেখ আছে, দেখো ব্যাসকে অক্ষ করে, তাই তো, এই ব্যাস কথাটি উল্লেখ আছে, তাহলে ব্যাসের মানেই সেক্ষেত্রে আমাদের সার্কেলের একটা কনসেপ্ট আসে, অর্থাৎ বৃত্ত। আমরা জানি কি বৃত্তের ব্যাস থাকে আর ব্যাসার্ধ থাকে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আমি ধরে নিই আর, তাহলে এই পুরোটা কত? এই পুরোটা হলো 2r, তাই তো। কারণ ব্যাস কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর এইটুকু হলো আর, আর এইটুকু হলো আর, এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু। এই কেন্দ্র যদি আমি ও ধরি, এটার নাম যদি এ দিই, এটার নাম যদি বি দিই, তাহলে ও এ আর ও বি, ও এ এটার ভ্যালুও আর ও বি এর ভ্যালুও হচ্ছে আর। ওকে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এই যে ও এ আর ও বি, আর এ বি হচ্ছে ব্যাস, তাই তো। এ বির ভ্যালু কত? 2r। এগুলো তোমরা কিন্তু সবাই জানো মোটামুটি, তাই তো। এইবার গোলকের ক্ষেত্রে কি এরকম কোনো আইডিয়া আসে বা এরকম কোনো কনসেপ্ট আসে? হ্যাঁ, আসে। কারণ দেখো, এই সার্কেলের একটা ফর্মই কিন্তু আমরা গোলককে দেখতে পাচ্ছি। সার্কেল আমরা 2Dতে দেখি, অর্থাৎ 2 ডাইমেনশনালে, আর গোলককে আমরা 3Dতে দেখছি। ওকে, তো এর কিছুটা ধারণা এখানেও কাজে লাগবে। দেখো, গোলক যখন আমরা বানাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ব্যাসকেই কাজে লাগাচ্ছি, তাই তো। তাহলে ব্যাস যদি এখানে পুরোপুরি যদি 2r হয়, তাহলে এখান থেকে বলতে পারবো এর ব্যাসার্ধও আছে। ব্যাসার্ধ যদি থাকে তাহলে অবশ্যই কেন্দ্র আছে। তাহলে এইটা যদি কেন্দ্র ও নাম দেওয়া হয়, তাহলে এখান থেকে এইটুকু হলো আর, আর এখান থেকে এইটুকু হলো আর। এইবার প্রশ্ন আসছে, আচ্ছা 2Dতে আমরা যখন মানে ব্যাসার্ধ দেখি, সেগুলোর একটা এক্সাম্পল দেখা যাক। দেখো, এই যে যখন আমরা বোর্ডের উপরে এই যে গোল আঁকলাম, একে কেন্দ্র থেকে এই যে যেদিকে দাগ টানছি, এদের দূরত্ব সমান, তাই তো। এগুলোই হচ্ছে একদম এক্সাম্পল। অনেকে সাইকেলের চাকা দেখতে পারো সামনের দিক থেকে আমরা যখন দেখছি, তাই তো, বা অশোক চক্র। তো এইটা হলো হচ্ছে আমার সার্কেলের মধ্যে এক্সাম্পল। আচ্ছা, গোলকের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, গোলকের ক্ষেত্রে সেম কনসেপ্ট, কিন্তু গোলক যেহেতু আমাদের 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল, সেই ক্ষেত্রে দাগটা শুধু এইরকম না। ধরো এইটা যদি কেন্দ্র হয়, এই আমার হাতের এই পয়েন্টটা যদি কেন্দ্র হয়, তাহলে আর এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই সেম ব্যাসার্ধে চারিদিক থেকে যদি গোলকের যে তল, অর্থাৎ বলের যে অংশ যেটা আমরা দেখতে পাই, স্পর্শ করলে ছুঁতে পারছি যে জায়গাটুকু, সেই অংশ অর্থাৎ সারফেস যেটা, সেইটাই সাথে যদি আমি এই কেন্দ্র থেকে দূরত্ব মাপি, তাহলে সেই সব ক্ষেত্রে দূরত্ব আরই হবে কেন্দ্র থেকে। ওকে, তাহলে এইটা যদি একটা গোলক হয়, সেক্ষেত্রে এইখানে যদি কেন্দ্র আর হয়, সরি ও হয়, কেন্দ্র যদি আমি ও নিয়ে নিই, অর্থাৎ তোমরা ভাবো সবাই যে একটা ফুটবল আছে, ফুটবলের ঠিক মাঝখানে অর্থাৎ ভিতরে, বাইরের দিকে না, ফুটবলের ঠিক ভিতরে সেটাকে আমরা কেন্দ্র বলবো। সেই কেন্দ্র যদি ও হয়, সেই কেন্দ্র থেকে ফুটবলের যে তল, সেখানে যে কোনো জায়গায় টাচ করবে, দূরত্ব আমরা কিন্তু সেম পাবো। আর সেই দূরত্ব কত আমরা ধরে নেবো? আর। ওকে, এইবার এই আর যে দূরত্বটা ধরছি, এটাকেই তাহলে কি আমরা বলবো? ব্যাসার্ধ। কিন্তু এই ক্ষেত্রে ব্যাসার্ধটা কার? এই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে গোলকের ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? গোলকের। তাহলে গোলকের ব্যাসার্ধ হলো আর, তাই তো। এবার গোলকের ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বার করছি, চলো সেটা দেখে নিই। প্রথমে আমরা বার করব সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কি? দেখো, একটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো, আমার হাতে এখানে একটা বল আছে সবুজ রঙের। ওকে, তো এই যে বলটা, এই বলের যে উপরের অংশ অর্থাৎ এই যে সবুজ রং, এইটুকুই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই বলের ভিতরে কি আছে কিন্তু কেউ তোমরা দেখতে পাচ্ছ না। অর্থাৎ এই বলের যে উপরি তলটুকু, সেটুকুই তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে উপরি তল যেটা আমরা দেখতে পাচ্ছি, পুরো বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, যেখান থেকে দেখি সবুজ রং করা আছে, এই যে বলটা, এই বলের যে উপরি তল, এটাকে বলা হয় সমগ্র তল। ওকে, বা পৃষ্ঠতল, বা এখানে এটাকে কখনো বলা হয় বক্রতল। ওকে, বক্রতল বলার কারণ কি? দেখো, এইটা তো একদম স্ট্রেট লাইন না, না, এতে কার্ভ আছে, তাই তো। তো এটা বেঁকা, তো এর মধ্যে কার্ভ থাকার জন্য এটাকে আমরা বক্রতলও বলি। তাহলে কি বলছি? এটাকে সমগ্রতল বলি, বা বক্রতল বলি, বা পৃষ্ঠতল বলি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল বের করব। এর ক্ষেত্রফল আর কিছুই না, এই যে রং যেটুকু আছে, এই কতটা রং আছে, এটিই হচ্ছে এই বলের ক্ষেত্রফল। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, তোমরা যখন ফুটবল দেখছো, ফুটবলটা সাধারণত চামড়া দিয়ে তৈরি হয়। এবার ফুটবলের ভিতরে কিন্তু হাওয়া থাকে, তাহলে পুরো ফুটবলটা আর কিছুই না, ওই চামড়া দিয়ে তৈরি, তাই তো। এবার এই যে চামড়া দিয়ে তৈরি হচ্ছে যে ফুটবল, সেই ফুটবলে কতটা চামড়া লাগছে, সেটিই হচ্ছে
ওই ফুটবলের ক্ষেত্রফল। ঠিক একইভাবে কোনো বল তৈরি করছো, ক্রিকেট বল, সেক্ষেত্রেও সেই একই কনসেপ্ট। যদি কোনো লোহার বল তৈরি করো, এবার লোহার বল দুই ধরনের হয়, একটা হয় নিরেট আর একটা হয় ফাঁপা। যদি ভিতরটা পুরোটা ভর্তি থাকে সেই ক্ষেত্রেও, আর যে ক্ষেত্রে ফাঁপা থাকবে, দুই ক্ষেত্রেও আমরা কিন্তু বাইরেরটুকুই দেখতে পাই। এবার আমি কি বললাম, সমগ্রতল বা বক্রতল মানে এই যে বাইরের যে অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি, আর এই যে অংশটুকু, এটি তৈরি করতে যতটা পরিমাণ তোমার ফুটবলের ক্ষেত্রে যতটা চামড়া লাগছে, অথবা এই লোহার বল যদি বা এই প্লাস্টিকের বল যেটাই ধরি, এদের ক্ষেত্রে রং করতে যতটা পরিমাণ রং লাগছে, অর্থাৎ যে ম্যাটেরিয়ালটুকু দিয়ে এর এই আপার সারফেসটা তৈরি করতে পারছি, অর্থাৎ সমগ্রতল বা বক্রতল তৈরি করতে পারছি, এটাকেই বলা হয় সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে, তো এর একটা ফর্মুলা আছে, আর সেই ফর্মুলাটাই হলো 4πr²। ওকে, যেখানে এই পায়ের মান হচ্ছে 22/7 সাধারণত ধরে নেওয়া হয়, আর আর কি, আর হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, যে গোলকটা আমাদের দেওয়া থাকবে। এইবার আমি যে বললাম পায়ের ভ্যালু সাধারণত 22/7 হয়, কখনো কখনো পরীক্ষাতে উল্লেখ করে দেয় 3.14, তবে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। যদি প্রশ্নে উল্লেখ করে দিয়ে থাকে যে 3.14 ইউজ করো বা 22/7 ইউজ করো, তাহলে আমরা সেটাই করব। আর যদি উল্লেখ করে না দেওয়া থাকে, তাহলে আমরা এই 22/7 এটাকেই কিন্তু স্ট্যান্ডার্ড ধরে নিয়ে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিয়ে আমরা এটার কাজ করব। ওকে, তো সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4πr²। এইবার এখানে একটা প্রশ্ন আসছে, আচ্ছা ফর্মুলাটা তো আমি লিখে দিলাম এবং খুব ছোট, মুখস্থ হয়ে যাবে, আচ্ছা এই ফর্মুলাটা কি প্রমাণ করার দরকার আছে? না, তোমাদের ক্লাসে কিন্তু এর প্রমাণ নেই। তবে এইটাকে আমরা খুব সহজে একটা অবজারভেশনের মাধ্যমে পুরো জিনিসটা প্রমাণ করে দেখতে পারি। তো চলো সেটা দেখে নিই। তার জন্য আমার এই পোর্শনটুকু ক্লিয়ার করতে হবে, তো আমি এইটুকু ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, সবার আগে আমাদের এই সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে একটা কাজ করতে হবে, কি তোমরা এটা বাড়িতে নিজেরাও করতে পারো। ওকে, তোমাদের একটা বল নিতে হবে, সেটা ক্রিকেট বল হোক কিংবা ফুটবল হোক। এই শেপটা আই থিঙ্ক বলের মতো হয়নি, ওকে, একটু বেঁকে গেছে। তো তোমরা তো ফুটবল তোমাদের হাতে যখন থাকবে বা কোনো ক্রিকেট বল হাতে থাকবে, তখন তো তার শেপ একদম পারফেক্টই থাকবে মোটামুটি। ওকে, তো এইটি হচ্ছে তোমার একটি গোলক। এবার যেহেতু 2Dতে দেখছো, কিন্তু তোমরা ইমাজিন করো এটা একটা ফুটবল বা কোনো ক্রিকেট বল। এইবার আমাদের কি করতে হবে, আমরা একটা যে কোনো পিন, এবার তোমরা বলের মধ্যে পিন পুঁততে যেও না, হয় বা কোনো একটা লাঠি আমরা এই বলের একটা মাথায় নেব। এবার যদি তুমি ফুটবলের মধ্যে পিন পোতো, ফুটবলটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা লাঠি উপরে ধরতে হবে, কিন্তু সেই লাঠিটা কিন্তু সেই জায়গা থেকে নড়ানো যাবে না। এরপরে কি করতে হবে, একটা দড়ি নিতে হবে, নিয়ে এই যে মাথা, এই যে গোড়া যেখানে ফুটবলটির সাথে লাঠিটি টাচ হয়েছে, সেখান থেকে দড়িটা পেঁচানো শুরু করতে হবে। ফুটবলের সারা গা জুড়ে এটাকে পেঁচাতে হবে। কিন্তু এই পেঁচানোর একটা নিয়ম আছে। কি নিয়ম আছে, যখন তুমি পেঁচাবে একটা দড়ি ধরো গেল, পরের দড়িটা ঠিক এর নিচ দিক দিয়েই যাবে, কখনো একটা দড়ির উপর দিয়ে আরেকটা দড়ি যাবে না। এটা হলো প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, এই যে দুটো দড়ির মধ্যে কোনো ফাঁকা থাকা যাবে না। ওকে, এইভাবে তুমি যদি পুরো ফুটবলটার গায়ে বা কোনো ক্রিকেট বলের গায়ে পুরোটা পেঁচাও, পেঁচিয়ে একদম শেষ মাথা অর্থাৎ এই অবধি আসো, অর্থাৎ উপর থেকে পেঁচানো শুরু করে একদম নিচ অবধি আসলে, সেই ক্ষেত্রে যতটা দড়ি তুমি পেলে সেই দড়িটুকু তুমি কেটে রাখো। ওকে, এইবার ওয়েট। আচ্ছা, এই যে বলটা যেটা আমি নিয়ে এসেছি, এই বলটার ক্ষেত্রেও যদি আমি এখানে একটা পিন বা পেরেক যদি ধরে সেখানে যদি আমি দড়িটা এভাবে পেঁচিয়ে দিই, সেই ক্ষেত্রে পেঁচানোর পরে এই মাথা অবধি পেঁচাবো। ওকে, এখান থেকে পেঁচানো শুরু করেছি, এখান থেকে পেঁচাতে এই অবধি যদি পেঁচাই, পেঁচিয়ে দড়িটুকু রেখে দিলাম। এইবার আমার কাজ কী হবে, আমি সবার আগে এই যে গোলক দেওয়া আছে, এই গোলকের যদি আমি ব্যাসার্ধ বার করে নিতে পারি। কি বললাম, ব্যাসার্ধ। এবার ফুটবলের ক্ষেত্রে তোমরা ব্যাসার্ধ বার করতে পারবে না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এইরকম ছোট ছোট বলের ক্ষেত্রে আমরা যখন প্রমাণ করব, দেখো তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো, সমস্যা নেই, কিন্তু সেই ক্ষেত্রে এক্স্যাক্ট ভ্যালু তোমরা পাবে না, কারণ তোমরা তার ব্যাসার্ধটা জানো না। কিন্তু কোনো ক্ষেত্রে ধরো জেনে গেছো যে ফুটবলের ব্যাসার্ধটা কত, ঠিক আছে, আমি ধরে নিলাম ব্যাসার্ধ আর। ব্যাসার্ধ কত, আর, অর্থাৎ কেন্দ্র ও এখান থেকে তলের যে কোনো জায়গায় যদি দূরত্ব মাপি, সেই দূরত্ব হবে আর, তাই তো। এবার ব্যাসার্ধ যদি আমি আর জেনে যাই এই গোলকের, আমাদের নেক্সট স্টেপ কী হবে, নেক্সট স্টেপ হবে আমরা এই আর ব্যাসার্ধের 4টে বৃত্ত অঙ্কন করব। ওকে, আর ব্যাসার্ধের 4টে বৃত্ত অঙ্কন করব। এবার বৃত্তগুলো আমার এখানে ছোট বড় হচ্ছে, সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে কিন্তু এক্স্যাক্ট নিতে হবে যদি তোমরা কেউ নিজেরা চেক করতে চাও। তো এবার এই 4টে বৃত্ত নিয়ে নিলাম, প্রত্যেকেরই ব্যাসার্ধ কত হতে হবে, আর। এটা হচ্ছে নেক্সট স্টেপ। এবার যখনই তুমি এই 4টে বৃত্ত নিয়ে নিলে যার ব্যাসার্ধ আর,
এরপরে পরের স্টেপ হচ্ছে ওই যে দড়িটা আমরা নিয়েছিলাম সেই দড়িটা দিয়ে একদম কেন্দ্রে প্রথমে বসিয়ে এরকমভাবে পুরো জায়গাটা ফিল করতে হবে, এবং একই নিয়ম যে দড়ি একে অন্যের উপর যাওয়া যাবে না এবং কোনো ফাঁকা থাকা যাবে না। এইভাবে পুরো দড়িটা নিয়ে পাকানো শুরু করে পুরো গোলটাকে ভর্তি করে দিলে, যেখানে ভর্তি হয়ে গেল তারপরে দড়ি অনেকটা থাকবে, দড়িটা সেখানে কেটে দিলে বাকি যে দড়ি আছে সেটাকেও একইভাবে এখানে বসানো শুরু করলে, কেন্দ্র থেকে বসিয়ে বসিয়ে একইভাবে এই গোলটাও পূর্ণ করলে, ঠিক একইভাবে বাকি দড়ি দিয়ে এই গোলটাও পূর্ণ করলে, এবং থার্ড গোল পূর্ণ করার পরে যখন ফোর্থ যে বৃত্ত সেটাকেও যখন পূর্ণ করবে, দেখবে ঠিক যে দড়িটা এই গোলটা পূর্ণ করার সাথে সাথে শেষ হয়ে গেছে, আর দড়িটা কিন্তু নেই। অর্থাৎ এখান থেকে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে আমরা যে দড়িটা নিয়েছি সেটি প্রথমে আমি এই বৃত্তে যখন বসালাম সেটি শুরুর দিক থেকে দেখছি বসাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু শেষে গিয়ে দেখছি যে দড়িটা কিন্তু আমার হাতে নেই। আচ্ছা, এখান থেকে কি হলো? এখান থেকে এটাই হলো, দেখো এই দড়ি দিয়ে যখন আমি এই বৃত্তটাকে ঢেকে দিয়েছি, আলটিমেট কি এই বৃত্তর ভিতরে কতটা জায়গা অর্থাৎ সারফেস তল কতটা আছে সেটা আমরা খুঁজে পেয়ে যাব, তাই তো? আর তল দেখা মানে কি? কোনো বৃত্তের ক্ষেত্রফল দেখা। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। এবার এখানে 4টে বৃত্ত, তাই তো? কটা বৃত্ত? 4টে। তাহলে প্রত্যেকেরই ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার করে। এবার দেখো আমরা এই একটা দড়ি নিয়েছিলাম, দড়ি নিয়ে আমি যে বললাম না দুটো জিনিস অবজার্ভ করতে পারবে, একটা দেখলে দড়ি শেষ হয়ে গেল, আরেকটা জিনিস শুরুতে অবজার্ভ করো, মানে এখন যে কি, যে আমরা যে দড়িটুকু নিয়েছিলাম ওটা কিন্তু ওই ফুটবলের উপরের তলটুকু নিয়েছিলাম, এমন না যে ভিতরেও ঢুকিয়ে দিয়েছি, তাই তো? শুধু এই উপরের তল অর্থাৎ সমগ্র তল, ওই সমগ্র তলটাকে পুরো পেঁচিয়ে রেখেছিলাম দড়িটা, তাই তো? এইবার এই যে দুটো জিনিস আমরা দেখলাম, এখান থেকে এটা বলতে পারবো, দেখো এই 4টে বৃত্তের যা ক্ষেত্রফল অর্থাৎ ভিতরে যতটা জায়গাতে যতটা দড়ি লেগেছে, এই পুরো গোলকটা উপর দিক থেকে পেঁচাতে ঠিক ততটাই দড়ি লেগেছে, তাই তো? অর্থাৎ কি, এই গোলকের যেটা সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা আর কিছুই নয়, এই 4টি যে বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাই তো? তাহলে 4টি বৃত্ত ক্ষেত্রফলের সমান, তাহলে 4টে ক্ষেত্রফলকে যোগ করে দাও, তাহলে 4টে বৃত্তের ক্ষেত্রফল যদি যোগ করে দিই, দেখো পাই আর স্কোয়ার অর্থাৎ 4πr²। এটা মোটামুটি একটা ভিজুয়ালাইজ করার মতো অবস্থা, যে প্রমাণটা কি করে হয়। এবার তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস মানে নিজে ট্রাই করে দেখতেও পারো, নাও পারো। ওকে, তো আশা করি এখানের মধ্যে দিয়ে তোমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পেরেছো যে 4πr² ফর্মুলাটা কেন এলো। ওকে, এইবার আমরা একইভাবে এই বৃত্তের আয়তন দেখব। তো চলো তোমরা এইটুকু নোট ডাউন করে নাও, এইটা তোমাদের পরীক্ষায় আসবে না প্রুফটা, ওকে? এটা তোমাদের বোঝার জন্য আমি করিয়ে দিলাম। ওকে, এবার আমরা গোলকের আয়তন নিয়ে ডিসকাস করব। তো চলো আয়তনটাকেও একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা বুঝে নিই, ঠিক আছে? দেখো আমরা গোলক সাধারণত দেখলাম দুই প্রকার, একটা নিরেট আর একটা ফাঁপা। নিরেটের ক্ষেত্রে কি ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, আর ফাঁপা গোলকের ক্ষেত্রে ফাঁকা জায়গা আছে। এক্সাম্পল হিসাবে কি বললাম, ফুটবল হচ্ছে একটা ফাঁপা গোলক, আর নিরেট গোলক কি একটা লোহার বল, অথবা তোমরা যদি মাটির দলা তৈরি করো, সেই মাটির দলা যদি গোলক আকার হয় তাহলে সেটাও একটা উদাহরণ গোলকের, তাই তো? এইবার আয়তনটা কি? দেখো ফুটবল যদি ভিতরে বাতাস বা হাওয়া যেটাকে আমরা বলছি সেটা যখন ভরি, তবেই কিন্তু সেটা গোলক আকার ধারণ হয়, তাই তো? নইলে কিন্তু ওটা চুপসে থাকে, সেটার গোলক আকার হয় না। তাহলে যখন ফুটবলটা আমরা বাতাস ভরছি তখনই কিন্তু এর আকৃতি গোলকের মতো হয়। তাহলে ওই যে ফুটবলের ভিতরে বাতাস কতটা আছে, সে কত পরিমাণ বাতাস আছে সেটি হচ্ছে ওই ফুটবলের আয়তন, অর্থাৎ ওই গোলকের আয়তন। আর যদি কোনো সলিড গোলক দেখি, সেই ক্ষেত্রে তার ভিতরে কতটা পরিমাণ লোহা বা কতটা পরিমাণ মাটি আছে সেটি হলো ওই নিরেট গোলকের আয়তন। অর্থাৎ আয়তন মানে কি, ওই বস্তুর মধ্যে ঠিক কতটা পরিমাণ পদার্থ আছে বা কতটা পরিমাণ বাতাস আছে, যেমন উদাহরণস্বরূপ হিসাবে আমি বললাম। ওকে, তাহলে এই যে আয়তন, এই আয়তনের একটা ফর্মুলা আছে, তো চলো সেই ফর্মুলাটা দেখে নিই। কি ফর্মুলা? 4/3πr³। ওকে, তাহলে গোলকের ফর্মুলা হচ্ছে আয়তনের 4/3πr³। এই ক্ষেত্রেও পায়ের ভ্যালু কত? 22/7, আর হচ্ছে কি গোলকের আয়তন। ওকে, তাহলে এই ফর্মুলাটার কি প্রুফ দরকার? না। একইভাবে এটারও কোনো প্রুফ দরকার নেই, তো এটার আমি আর প্রুফ করালাম না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট করো, তখন জানিয়ে দেবো। ওকে, নেক্সট একটা ভিডিও করে। তো এই হয়ে গেল টোটাল এই চ্যাপ্টারের বেসিক ফর্মুলা। এছাড়াও আর কি ফর্মুলা আছে? হ্যাঁ আছে, তবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব, যখন সেই রিলেটেড কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো চলো এক্সারসাইজের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে সেটা দেখে নিই। আচ্ছা, এইখানে এই যে ক্ষেত্রফল আর আয়তন, এটা যখন আমরা বার করব এতে তো আমরা ইউনিট অর্থাৎ একক লিখব, তাই তো? তো তোমরা সবাই জানো ক্ষেত্রফলের যখন একক লেখা হয় সেটাকে লেখা হয় বর্গ একক। ওকে, কারণ এটা আমরা 2D অর্থাৎ 2 ডাইমেনশনালে দেখছি। আর আয়তনের একক হচ্ছে ঘন একক।
ঘন একক, কারণ এটা আমরা 3Dতে দেখি, অর্থাৎ 3 ডাইমেনশনাল। আচ্ছা, এই এককের জায়গায় সেন্টিমিটার মিটার যে কিছু হতে পারে, তাই তো, অর্থাৎ বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। একইভাবে এটা ঘন মিটার বা ঘন সেন্টিমিটার। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে সেটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কোষে দেখি 12 এক দাগ। কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলে ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, সমগ্রতল মানে কি বললাম, যে এই যে বল অর্থাৎ যে গোলক, এর যে উপরে যে তল যেটাকে আমরা স্পর্শ করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, তাই তো, এই তলের ক্ষেত্রফল। আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা এক্ষুনি দেখলাম কি, 4πr², যেখানে আর কি, আর হলো হচ্ছে গোলকের ব্যাসার্ধ। দেখো এখানে বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5, অর্থাৎ আর এর মান দিয়ে দেওয়া আছে 10.5 সেমি। ঠিক আছে, তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলেই হয়ে গেল। এখানে লিখতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 4πr², তাই তো। তাহলে 4 ইন্টু পায়ের মান কত, 22/7। তোমাদের যদি 22/7 না দেওয়া থাকে, 3.14 দেওয়া থাকে, তাহলে সেটা বসাতে হবে। যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে আমি কি বলেছিলাম, সবসময় 22/7কেই কাজে লাগাবো, ইন্টু r²। আর এর ভ্যালু কত, 10.5 তার স্কোয়ার। আচ্ছা, নেক্সট লাইন কী হবে দেখো, 4 ইন্টু 22/7 গুণ স্কোয়ার, মানে সেই সংখ্যাটা কতবার গুণ, 2বার গুণ, তাহলে 10.5 গুণ 10.5। দশমিক উঠিয়ে দিয়ে নিচে 10, দশমিক উঠিয়ে দিয়ে নিচে 10। এইবার যে কাটাকুটি যাবে সেটা আমরা করব। দেখো এখানে 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে 5 21 ও 105, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22 হলো। এইবার একইভাবে এখানে যদি তুমি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 21 ও 105, এখানে 2 আছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে একটা 7 আছে, 7 দিয়ে কাটলে কত, 3 7 21। অর্থাৎ দেখো নিচে এখানে কাটাকুটি পড়ে আর কিচ্ছু পড়ে নেই, উপরে কি আছে, 2 আছে, 11 আছে, 3 আছে, 21 আছে, অর্থাৎ 2 গুণ 11 গুণ 3 গুণ 21। আচ্ছা, গুণ করো, 3 দুগুণে 6, 6-এর সাথে 21 গুণ করলে 6-কে 6, আর 6 দুগুণে 12, অর্থাৎ 126। আর তার সাথে আবার 11 গুণ করতে হবে। 11 গুণ করার সিম্পল নিয়ম বলে দিচ্ছি, দেখো এটা একটা শর্ট ট্রিক টাইপের। 11 দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করবে, সিম্পলি লাস্ট যে সংখ্যাটা আছে সেটাই লিখে দেবে, অর্থাৎ 6 6-এর মতো থাকলো। এরপরে সেই সংখ্যাটার সাথে ঠিক আগের সংখ্যা যোগ করে সেটা লিখতে হয়, অর্থাৎ 6 যোগ 2 করলে হয় 8। তার সাথে তার এবার যে সংখ্যা আছে তার আগের সংখ্যা, তার সাথে তার আগের সংখ্যা যোগ করতে হয়, অর্থাৎ 2 যোগ 1 করলে হয় 3। এরপরে ফার্স্টে যে সংখ্যা আছে সেটা লিখে দিলাম, অর্থাৎ 1386, 1386। এত কি, এবার কি আমরা কি বার করলাম, সমগ্রতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে তার আগে বর্গ আসবে, একক কি দেওয়া আছে, সেমি, অর্থাৎ বর্গ সেমি। যারা এই ট্রিকটা বোঝোনি তারা সিম্পলি গুণ করে নেবে, কি 126-এর সাথে 11 গুণ করতে হবে, তাই তো। তাহলে কি 1 দিয়ে গুণ করলে 126, আবার এখানে 126 যোগ করো, 6 6 2 8, 2 আর 1 3 1। ঠিক আছে, এটা একটা শর্ট ট্রিক। শর্ট ট্রিকটা আরেকবার বলে দিচ্ছি। দেখো 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম, লাস্টে যে সংখ্যাটা আছে অর্থাৎ এককের ঘরের সংখ্যা যেটা বলি সেটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবে। তারপরে প্রত্যেকটা সংখ্যার সাথে তার আগের সংখ্যাকে যোগ করবে, লিখবে। দেখো 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3। তারপরে ফার্স্টে যে সংখ্যাটা আছে, ওকে, সেই সংখ্যাটাকে লিখে দেবে, অর্থাৎ 1কে 1-এর জায়গায় লিখে দিলাম, 1386। দেখো এখানে তাই এসছে। পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের শর্ট ট্রিক যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তোমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে। ওকে, তো এর অ্যান্সার কত বেরোলো, 1386 বর্গ সেমি, অর্থাৎ যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 1386 বর্গ সেমি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এটা তোমরা নোট ডাউন করে নাও। তাহলে তোমরা সবাই এই কোয়েশ্চেনের সলিউশনটা নোট ডাউন করে নিয়েছো। তো আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে এই অবধি থাকুক। আজকে আমরা কি করলাম, আজকে গোলকের একদম বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম, গোলক কি, গোলক কয় প্রকার, এবং তারপরে গোলকের দুটো ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করলাম এবং দেখলাম তার মধ্যে একটা ফর্মুলা কীভাবে প্রমাণও করতে হয়, তাই তো, এবং সাথে একটা কোয়েশ্চেনও সলভ করলাম। তো যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, এটা লেন্দি করবো না। নেক্সট ক্লাসে আমরা এই এক্সারসাইজের পরবর্তী কোয়েশ্চেনগুলো ডিসকাস করব এবং এই চ্যাপ্টারের বাকি যে কনসেপ্ট আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকে এই অবধিই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।